নমস্কার। শিল্পীর গল্পকথা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আমার আজকের নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভৌতিক সমগ্রের একটি গল্প। গল্পের নাম মোহনপুরের শ্মশান। আমি যার জীবনের আশ্চর্য কাহিনী বলবো তার নাম হচ্ছে আনন্দমোহন সেন। আমি তাকে চিনি না, চোখেও দেখিনি। খুব সম্ভব তার মৃত্যু হয়েছে আমার জন্মাবার আগেই। আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে এমন একজন লোকের জীবন কাহিনীর সঙ্গে আমি পরিচিত হলুম কি করে। আগে এই জিজ্ঞাসারই জবাব দেওয়াটা উচিত, নইলে আপনারা হয়তো ভাবতে পারেন যে নিজের মন গড়া একটা আজগুবি উপকথা বলে আমি খামোখা আপনাদের পিলে চমকে দেবার চেষ্টা করছি। এই বিংশ শতাব্দীর বৈজ্ঞানিক জগতে আনন্দমোহনের গল্প যে বিশ্বাসযোগ্য হবে না, আমি অস্বীকার করি না এ কথা। কিন্তু যে কাহিনী আমি নিজে রচনা করিনি তা সত্য বা মিথ্যা বলে একতরফা ডিগ্রি জারি করবারও অধিকার আমার নেই। বিশ্বাস করা বা না করার সম্বন্ধে আমি আপনাদের সম্পূর্ণ স্বাধীনতা দিতে রাজি আছি। শঙ্করবাবু ছিলেন অধ্যাপক এবং আমার বন্ধু। এবারের পুজোটা তার দেশের বাড়িতে কাটাবার জন্য আমাকে সঙ্গে নিয়ে গেলেন। তার দেশের বাড়ি ছিল বর্ধমানের দামোদর নদের ধারে। এর আগে আর কখনো এখানে আসিনি। বৈঠকখানায় ঢুকেই একটা বড় তৈলচিত্র আমার দৃষ্টি আকৃষ্ট করল। এই চিত্রের বিষয়বস্তু হলো এই: চারিধারে অন্ধকার, একটি তরুণী, তার ঊর্ধ্বস্থিত ডান হাতে সেকেলে একটা লণ্ঠন। তরুণীর দেহের অন্যান্য অংশ অন্ধকারের ভেতরে প্রায় মিলিয়ে গিয়েছে, কেবল ভালো করে দেখা যাচ্ছে তার মুখখানি। অপূর্ব জীবন্ত সৌন্দর্যে ভরা সেই মুখখানি। পটের এক পাশে খানিক স্পষ্ট খানিক অস্পষ্টভাবে দেখা যাচ্ছে এক মূর্তি। সে যুবক, এবং তার চোখে মুখে ফুটে উঠেছে বিষম বিস্ময় ও দারুণ আতঙ্ক। সুন্দরী লণ্ঠনের আলোতে যুবক মনে হয় এমন কোনো ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেয়েছে। মানুষের বুকের রক্ত যাতে হিম হয়ে যায় বরফের মতন। অদ্ভুত বিষয়বস্তু। তরুণী কি দেখাতে চায় এবং যুবক কেনই বা এত ভয় পেয়েছে, ছবিতে তার কোনো ইঙ্গিতই নেই। শঙ্কর হেসে বললে, হিমাংশু, এরকম রহস্যময় ছবি বোধহয় তুমি আগে কখনো দেখোনি। হিমাংশু বলে উঠল, না, দেখিনি। ছবিতে চিত্রকর কি দেখাতে চায়? মনে হচ্ছে এখানে কাল্পনিক ছবি নয়। ছবিতে যে দৃশ্য রয়েছে এই পৃথিবীর ওপর একদিন সত্যি সত্যি তার অভিনয় হয়ে গিয়েছে। শঙ্কর বলে উঠল, তোমার অনুমান মিথ্যা নয়। ছবিখানা আঁকা হয়েছে একটা সত্য ঘটনাকে অবলম্বন করে। হিমাংশু জিজ্ঞাসা করল, কি সেই ঘটনা? শঙ্কর বলল, উফ, ভয়ঙ্কর সে ঘটনা। এই ছবিতে ফুটেছে একটা বিয়োগান্ত নাটকের দৃশ্য। এই যে তরুণী, ওর নাম লীলা। ওই যে যুবক, ওর নাম আনন্দমোহন। হিমাংশু বলল, কে ওরা? শঙ্কর বলে চলল, লীলার জ্যাঠামশাইয়ের নাম চন্দ্রমোহন চৌধুরী, সেকালের একজন সুবিখ্যাত চিত্রকর। আনন্দমোহন ছিল তারই কৃতি ছাত্র। এই ছবিখানা দেখলেই তার কলা নৈপুণ্যের পরিচয় পাবে, কারণ এখানা তারই আঁকা। এরা কেউই আজ বেঁচে নেই। হিমাংশু বলে উঠল, এখন গল্পটা শুনি। শঙ্কর বলল, আমার বাবা আনন্দমোহনের নিজের মুখ থেকেই গল্পটি শুনে আমাকে বলেছিলেন, অনেক দিন আগে। বাবাকে আনন্দমোহন খুব ভালোবাসত, তাই মারা যাবার সময় ছবিখানা তাকে উপহার দিয়ে গিয়েছিল। হিমাংশু জিজ্ঞাসা করল, কিন্তু গল্পটি কি? শঙ্কর বলে চলল, একটু ধৈর্য ধরো। এমন রোদে ধোয়া সকালে এরকম গল্প অস্বাভাবিক বলে মনে হবে। অলৌকিক গল্প জমে নিরালা রাতের ছায়ায়। গল্পটি খালি ভয়ানক নয়, অলৌকিকও বটে। শুনলেই বুঝবে। সেদিন সন্ধ্যাটা ছিল বাস্তবিকই গল্প শোনার পক্ষে রীতিমতো উপযোগী।
সন্ধে নামার আগেই ঝমঝম করে বৃষ্টি নেমেছে। ঝোড়ো হাওয়ার উদ্দাম দীর্ঘশ্বাসে গাছে গাছে থেকে থেকে ফুটছে বেদনার ভাষা। মেঘে মেঘে আকাশ ঢাকা এবং পৃথিবী ঢাকা অন্ধকারের ঘেরাটোপে। মাঝে মাঝে অন্ধকারকে ধাক্কা মেরে মেঘের পর্দা ছিঁড়ে আকাশ থেকে পৃথিবীতে সাত করে নেমে আসছে বিদ্যুতের তীব্র শিখা, এবং ক্ষণিকের জন্য দেখা যাচ্ছে বিপুল দামোদরের উচ্ছ্বসিত তরঙ্গ ভঙ্গ। লম্বা চওড়া বারান্দা, একটা সেকেলে গোল মার্বেলের টেবিলের ওপরে টিমটিম করে জ্বলছে হারিকেন ল্যাম্প। তার আলো বারান্দার অন্ধকারকে উদ্ভাসিত করে তুলছিল মাত্র। স্পষ্ট করে কিছু দেখা যায় না, এবং অস্পষ্টতার মধ্যে পাওয়া যাচ্ছে বেশ একটা রহস্যের সম্ভাবনা। বাইরের দিকে মুখ করে এবং দেওয়ালের দিকে পিঠ রেখে দুখানা পুরাতন ইজি চেয়ারের ওপরে চুপ করে বসে আছে শঙ্কর ও হিমাংশু। কোথাও নেই মানুষের কাজের বা কণ্ঠের সারা শব্দ। তারা উপভোগ করছিল সেই বৃষ্টিধারার ধৌত নির্জনতা। বোধ করি বৃষ্টি ও ঝড়কে ফাঁকি দেবার জন্যেই হঠাৎ করে একটা বাদুড় ভেতরে এসে বারান্দার ছাদ ঘেঁষে দুই ডানা দিয়ে ঝটপট শব্দ তুলে উড়ে বেড়াতে লাগলো। হিমাংশু বললে, লেখকরা অলৌকিক গল্পের সময় প্রায় বাদুড়ের উল্লেখ করেন। তোমারও গল্পে বাদুড়ের উল্লেখ আছে নাকি? শঙ্কর বলল, না। হিমাংশু বলে উঠল, তাহলে সেই ভ্রম সংশোধনের জন্য বাদুড় নিজেই এসে হাজির হয়েছে। রসিক বাদুড়কে ধন্যবাদ। নাও, এখন গল্প শুরু করো। শঙ্কর গল্প বলতে শুরু করল। আজ থেকে অন্তত 70 বছর আগেকার কথা। সেই সময় ফটোগ্রাফ তোলবার কৌশল আবিষ্কৃত হয়েছে বটে, তবে বাংলাদেশে তার প্রভাব এরকম একটা ছিল না বললেই চলে। কিন্তু মানুষের অহংজ্ঞান অল্প নয়। মৃত্যুর আগে সে ইহলোকে নিজের স্থায়ী চিহ্ন কিছু কিছু রেখে যেতে চায়, এবং ধনীদের ভেতরে এই স্বভাবের প্রকাশ পাওয়া যায় বেশি। বাংলাদেশের প্রাচীন ধনী পরিবারের বসতবাড়ির ভেতরে গেলেই দেখা যাবে। দেওয়ালের চারিদিকে টাঙানো রয়েছে বড় বড় তৈলচিত্রের পর তৈলচিত্র। অধিকাংশই হচ্ছে পূর্বপুরুষদের ছবি। আজকের ধনী এবং নির্ধনরাও সাধারণত ফটোগ্রাফের সাহায্যে নিজেদের নশ্বর দেহটাকে পৃথিবীতে বাঁচিয়ে রেখে যাবার চেষ্টা করে। কিন্তু সেকালে ছিল কেবল তৈলচিত্রের চলন। ধনীরা নিজেদের নশ্বর দেহগুলিকে অবিনশ্বর করার জন্য বড় বড় চিত্রকারককে আহ্বান করতেন। সেকালকার গরিব আর সাধারণ গৃহস্থরা ইচ্ছে থাকলেও এ বিলাসিতাকে প্রশ্রয় দিতে পারেনি, কারণ তৈলচিত্র আঁকতে যত টাকার দরকার তত টাকা থাকতো না তাদের পকেটে। চন্দ্রবাবু সেকালের একজন নামজাদা মূর্তি চিত্রকর ছিলেন। শিল্প সমাজে তার ছিল ওস্তাদ বলে খ্যাতি, এবং ধনী সমাজে তার ছিল অতিশয় সমাদর। নিজেদের খোলস অর্থাৎ বাইরের চেহারাটাকে অমর করার প্রত্যাশায় সেকালকার অনেক রাজা মহারাজা এবং জমিদার আশ্রয় গ্রহণ করতেন সাগ্রহে। চন্দ্রবাবুর ছাত্রও ছিল কয়েকজন। অবসরকালে তিনি তাদের চিত্র সম্বন্ধে শিক্ষা দিতেন, এবং ছাত্রদের মধ্যে তার সবচেয়ে প্রিয় ছিল আনন্দমোহন। আনন্দে ছিল যাকে বলে অনাথ। তার বাড়ি ঘর আত্মীয় স্বজন কিছুই ছিল না, কিন্তু আনন্দের চিত্রাঙ্কন পটুতা ও মিষ্টি প্রকৃতি দেখে তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন চন্দ্রবাবু। তাকে তিনি নিজের সংসারেই আশ্রয় দিয়েছিলেন, বাড়ির ছেলের মতন। এবং চন্দ্রবাবুর পক্ষে আনন্দের মতো একজন বিশ্বস্ত লোকের আবশ্যক ছিল অত্যন্ত। চন্দ্রবাবু ছিলেন চিরকুমার। নিজের আর্ট নিয়েই সর্বদা এমন মত্ত হয়ে থাকতেন যে প্রৌঢ় বয়স পর্যন্ত তার স্মরণ পথে উদিত হয়নি মনুষ্য সমাজে বিবাহ বলে কোনো কিছু অনুষ্ঠানের অস্তিত্ব আছে বলে। তার পরলোকগত কনিষ্ঠ ভ্রাতার একটি মেয়ে ছিল, তার নাম লীলা। গৃহস্থালীর সমস্ত কর্তব্য সেই পালন করত, আর গৃহস্থালীর বাইরেকার যা কিছু কাজ তার ভার ছিল আনন্দের ওপরে। এই দুজনের হাতে সমস্ত ছেড়ে দিয়ে চন্দ্রবাবু নিশ্চিন্ত হয়ে করতেন কলালক্ষ্মীর সেবা। কলিকাতার হট্টগোল চন্দ্রবাবুর মোটেই ভালো লাগতো না।
অথচ তার পক্ষে কলকাতার সঙ্গে সম্পর্ক না রাখলেই নয়। তাই তিনি বাস করতেন শহরতলির এমন এক জায়গায় যেখানে শহরের কাছাকাছি থেকেও উপভোগ করা যায় পল্লী প্রকৃতির নির্জনতা। হিমাংশু, মনে রেখো, এ হচ্ছে 70 বছর আগেকার কথা। তখন নিজ কলকাতা শহরেও ছিল না ইলেকট্রিক, মোটর বাস এবং অন্যান্য আধুনিক যুগের লক্ষণ। অনেক রাস্তায় থাকতো মিটমিটে তেলের আলো, এবং অনেক রাস্তার দুধারে থাকতো নালা ও খোলা ড্রেন। খোলার ঘর বা বস্তি দেখা যেত তখন কলকাতার যেখানে সেখানে। আজ কলকাতায় তুমি সরকারি বাগান ছাড়া ছোট বা বড় মাঠ কিছুই খুঁজে পাবে না, কিন্তু তখনকার দিনের কলকাতার বহু স্থানেই এত মাঠ, ময়দান বা ছোটোখাটো জঙ্গলের মতো জায়গা ছিল যে সেখানে গেলে শহরে বসেই দেখতে পাওয়া যায় পল্লীগ্রামের আংশিক ছবি। সেই সময়ে শহরের অবস্থাও ছিল এই রকম। তখন শহরতলি ছিল যে পল্লীগ্রামের মতোই, এইটুকু নিশ্চয়ই আন্দাজ করা তোমার পক্ষে কঠিন হবে না। তখন টালিগঞ্জ প্রভৃতি স্থানে গেলে মনে হতো অরণ্যে এসেছি। এমনি এক জায়গাতেই ছিল চন্দ্রবাবুর বসতবাড়ি, এবং তার চিত্রশালা ছিল সেখান থেকে খানিক দূরে, কলকাতার প্রান্ত সীমানায়। আসল গল্প শুরু করার আগে এখানে আর একটা কথা বলে রাখি তোমাকে। লীলার বয়স হয়েছিল 16 কি 17। তখনকার দিনে এত বয়সের কুমারী কন্যার সংখ্যা খুব কমই ছিল, কিন্তু চন্দ্রবাবু ছিলেন ইংরেজি মেজাজের লোক। ব্রাহ্ম বা খ্রিস্টান না হলেও বিশ্বাস করতেন যে অল্প বয়সে মেয়ের বিয়ে দেওয়া উচিত নয়। কেবল পরমা সুন্দরী বললেও লীলার রূপের কথা ঠিকমতো বোঝানো যায় না। সে ছিল অদ্ভুত রূপসী। রং, গড়ন, চোখ, মুখ ছিল এমন ধারা যে খুঁজলেও তার জোড়া মেলা ভার। তার উপরে লীলার প্রকৃতিও ছিল অতি মধুর, অতি নম্র। সুতরাং এমন একটা মেয়ের দিকে যে আনন্দ আকৃষ্ট হবে, এ হচ্ছে খুব সহজ কথা। মনে মনে সে অদূর ভবিষ্যতে লীলাকে নিজের সহধর্মিণী রূপে কল্পনা করত। লীলাও বোধহয় একটু বুঝতে পারত, যদিও আনন্দ কোনোদিনই মুখে প্রকাশ করেনি আপন মনের কথা। আনন্দ ও লীলা এক জাতেরই লোক ছিল। তবুও আপাতত লীলার সঙ্গে যে তার বিবাহের প্রসঙ্গ, ওটাও অসম্ভব। এই সত্য আনন্দের অজানা ছিল না। সে হচ্ছে অনাথ, পরের আশ্রয়ে বাস করে। সে লীলাকে বিয়ে করতে চাইলে আনন্দবাবু হয় খাপ্পা হয়ে উঠবেন, নয় হেসেই উড়িয়ে দেবেন। এমন অদ্ভুত প্রস্তাব। অতএব নিজেকে যথাসম্ভব তাড়াতাড়ি তৈরি করে তোলার জন্য চেষ্টা করছিল আনন্দ। চন্দ্রবাবু নিজেই মত প্রকাশ করেছেন, তার শিক্ষা প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে। অল্প দিনের মধ্যেই স্বাধীনভাবেই সে চিত্র ব্যবসায় অবলম্বন করতে পারবে। স্বাধীন হওয়ার অর্থই হচ্ছে অর্থ উপার্জন করার ক্ষমতা। ধনী সমাজে আনন্দের যদি পসার হয়, তাহলে তার হাতে লীলাকে সমর্পণ করতে চন্দ্রবাবুর নিশ্চয়ই আপত্তি হবে না। আনন্দ দিনের পর দিন গুনছিল সেই আশাতেই। তখন সন্ধে হয়। অন্যান্য ছাত্ররা বিদায় নিয়েছে। চিত্রশালার মধ্যে কাজ করছে আনন্দ একাকী। একখানি বড় ঘর, দোতলার ওপরে। এখানে সেখানে দেওয়ালের ওপর রয়েছে অনেকগুলো ছোট বড়, সম্পূর্ণ অসম্পূর্ণ ছবি, সবই তৈলচিত্র। তখনকার দিনে শিক্ষিত বাঙালি চিত্রকররা সাধারণত জলীয় রং বা ওয়াটার কালার ব্যবহার করতেন না। জলীয় রং ব্যবহার করত যারা, শিক্ষিতরা অবজ্ঞা করতেন তাদের, আর অবজ্ঞা করে ডাকতেন পটুয়া বলে। বাংলাদেশের আধুনিক শিক্ষিত সমাজে জলীয় রঙের প্রাধান্য স্থাপন করেছিলেন সর্বপ্রথমে শিল্পাচার্য অবনীন্দ্রনাথ। তাড়াতাড়ি স্বাধীন হবার জন্য আনন্দমোহন পরিশ্রম করত প্রায় দিন রাত্রি ব্যাপী। অন্যান্য ছাত্ররা ছুটি নিয়ে চলে যাওয়ার পরও সে অনেকক্ষণ ধরে চিত্রশালায় রং আর তুলি নিয়ে নিযুক্ত হয়ে থাকত। কোনো খেয়ালি ক্রেতার ফরমাসে সে আঁকছিল একখানা অদ্ভুত ছবি, নরকের দৃশ্য। যমদূতেরা জনৈক পাপীকে ধরে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করতে উদ্যত হয়েছে। পাপীর মূর্তি প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে,
কিন্তু আনন্দ বিপদে পড়েছে যমদূতগুলোকে নিয়ে। জ্যান্ত মানুষের সঙ্গে যমদূতের পরিচয় হয় না। আনন্দ কখনো দেখেনি যমদূত। তাদের চেহারা যে ঠিক কিরকম হওয়া উচিত আনন্দ কিছুতেই ধারণা করতে পারছে না। বিলাতি ছবিতে ডেমন ও ডেভিল প্রভৃতিকে দেখেছে। তাদের কালো কালো প্রায় মানুষের মতো চেহারা, কিন্তু তাদের মাথায় থাকে শিং, পেছনে থাকে লেজ এবং পায়ে থাকে গরুর মতন খুর। কিন্তু যিনি ছবির ফরমাস দিয়েছেন তিনি হচ্ছেন নাকি পরম হিন্দু। গঙ্গা জল ছাড়া আর কোনো জলই পান করেন না তিনি। আনন্দ অনায়াসেই ফিরিঙ্গি ডেমন ও ডেভিলের মূর্তি আঁকতে পারত, কিন্তু সেসব খ্রিস্টানি মূর্তি দেখলে হিন্দু ক্রেতার হিন্দুত্ব নিশ্চয়ই জখম হবে। আর ছবি আঁকা সম্ভবপর নয়। চিত্রশালার মধ্যে পঞ্জীভূত হয়ে উঠবার চেষ্টা করছে সন্ধ্যার অন্ধকার। বাইরে ক্রমে ক্রমে স্তব্ধ হয়ে আসছে নাগরিক কোলাহল। তখনও তুলি হাতে করে আনন্দ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, যমদূতদের, হিন্দু যমদূতদের কিরকম দেখতে? রাক্ষসের মতন, ভূত প্রেতের মতন। কিন্তু রাক্ষস আর ভূত প্রেতদেরই বা চেহারা কিরকম হওয়া উচিত? তাদেরও তো আমি চোখে দেখিনি। অনেক মাথা ঘামিয়েও কুল কিনারা না পেয়ে আনন্দ শেষটা ধৈর্য হারিয়ে বলে উঠল, নিকুচি করেছে। যমদূতেরা জাহান্নামে যাক, আমি তাদের আঁকতে পারবো না। সঙ্গে সঙ্গে তার পেছন থেকে চাপা গলায় কে হেসে উঠল। সচমকে আনন্দ ফিরে দেখল ঠিক তার পেছনেই দাঁড়িয়ে রয়েছে একটা অপরিচিত মূর্তি। চিত্রশালার ভেতরে তখন ভালো করে চোখ চলে না, বেশ ঘন অন্ধকার। বাইরে শোনা গেল পেঁচার ডাক। মূর্তি স্থির চোখে তাকিয়েছিল চিত্রপটের সম্পূর্ণ যমদূতগুলোর দিকে। বিচিত্র তার চেহারা। মাথায় প্রায় 6.5 ফুট লম্বা মস্ত একটা পাগড়ি সে এমনভাবে পড়েছে যে মুখের আধখানা অংশ দেখাই যাচ্ছে না। পোশাকও সাধারণ লোক বা বাঙালির মতন নয়। সাজগোজ দেখলে মনে হয় সে কোনো রাজা রাজরা। এমনকি কটিবন্ধ থেকে ঝুলছে একখানা তরবারি। সৈনিকের মতো সিধে হয়ে দাঁড়িয়ে রয়েছে মূর্তিটি। অন্ধকারে তাকে খানিক দেখা যাচ্ছিল, খানিক দেখা যাচ্ছিল না। কিন্তু অন্ধকারের মধ্যেও ঝকঝক করে উঠছিল তার স্বর্ণখচিত ও নানা রত্নে অলঙ্কৃত বহু মূল্যবান পোশাকটা। এমন মূর্তি এখানে দেখবার আশা আনন্দ করেনি। সে রীতিমতো হতবম্ব হয়ে গেল। মূর্তি গম্ভীর স্বরে বললে, ছোকরা, পৃথিবীতে যখন বেঁচে আছো যমদূত নিয়ে মাথা ঘামাচ্ছ কেন? তার চেহারা দেখলে ও তার গলার আওয়াজ শুনলে বুক ধরপড় করে ওঠে ভয়ে। কিন্তু একটা জবাবও না দিলেও চলে না। আনন্দ কোনো রকমে বললে, আগে খরিদ্দারের ফরমাস। মূর্তি একখানা হাত রাখলে আনন্দের কাঁধের ওপর। আনন্দের যেন মনে হলো তার সর্বাঙ্গের ওপর দিয়ে বয়ে গেল একটা তরঙ্গিত তুষার বাড়ির হিল্লোল। সে পিছিয়ে দাঁড়ালো সভয়ে। মূর্তি আবার বললে, খরিদ্দারের ফরমাসেও আর কোনোদিন যমদূতদের দেখবার চেষ্টা করো না। আনন্দ ভয়ে ভয়ে বললে, চন্দ্রবাবুর কাছে আপনার কোনো দরকার আছে? অনুগ্রহ করে ওই আসনে বসুন। মূর্তিটি বলে উঠল, চন্দ্রমোহন চৌধুরী কোথায়? আনন্দ বলল, আগে তিনি কাজে বেরিয়ে গিয়েছেন, ফিরতে রাত হবে। মূর্তিটি বলল, চন্দ্রমোহন চৌধুরীকে বলো আমি মোহনপুরের রাজা মহেন্দ্র নারায়ণ। আসছে কাল সন্ধ্যায় ঠিক 8টার সময় আমি আবার দেখা করতে আসবো তার সাথে। সে যেন এখানে হাজির থাকে। মূর্তি হঠাৎ ফিরে দাঁড়ালো, তারপর সোজা বেরিয়ে গেল নিঃশব্দ পদসঞ্চারে। ঘরের আবহাওয়া এতক্ষণে যেন তুষার শীতল হয়েছিল। মূর্তি অদৃশ্য হওয়ার সঙ্গে সঙ্গেই আবার ঘরের মধ্যে জেগে উঠল গ্রীষ্মের উত্তাপ। আনন্দের কেমন কৌতূহল হলো। চিত্রশালা থেকে মূর্তিটি বেরিয়ে কোন দিকে যাচ্ছে তা দেখার জন্য আনন্দ একটা জানলার সামনে এসে দাঁড়ালো।
ওই জালনার তলাতেই আছে চিত্রশালা থেকে বেরিয়ে যাবার একমাত্র দরজা। সে তাড়াতাড়ি জালনার কাছে গিয়ে দাঁড়ালো। সে প্রায় 10 মিনিট কাল জালনার ধারে দাঁড়িয়ে রইল, কিন্তু সদর দরজা দিয়ে কাউকে বাইরে বেরিয়ে যেতে সে দেখল না। তবে কি লোকটা এখনো বাড়ির ভেতরেই আছে? এই সম্ভাবনা মনে জাগতেই আনন্দের সমস্ত দেহ হয়ে উঠল রোমাঞ্চিত। কি এক অজানা ভয়ে সে তাড়াতাড়ি ওপরের ঘর থেকে বেরিয়ে একতলায় নেমে গেল, কিন্তু কোথাও কাউকে দেখতে পেল না। তখন এই আশ্চর্য ব্যাপার নিয়ে আর মাথা না ঘামিয়ে সে চিত্রশালার দরজা বন্ধ করে হাঁপ ছেড়ে বাঁচল। সেই রাত্রেই আনন্দ আগন্তুকের কথা চন্দ্রবাবুকে জানালো। চন্দ্রবাবু একটু বিস্মিত হয়ে বললেন, মোহনপুরের মহারাজা মহেন্দ্রনারায়ণ? কখনো তার নাম শুনিনি। কি চান তিনি? নিশ্চয়ই আমার হাতে তার রাজ্যভার সমর্পণ করতে আসবেন না। বোধহয় তার একখানা ছবি আঁকতে চান তিনি। বেশ, কাল যথাসময়ে মহারাজা বাহাদুরকে সসম্মানে অভ্যর্থনা করবার জন্য চিত্রশালায় আমি উপস্থিত থাকব। পরের দিন সন্ধ্যা। চিত্রশালার মধ্যে একমাত্র আনন্দ ছাড়া আর কোনো ছাত্র নেই। চন্দ্রবাবু ঘরের ভেতরে পায়চারি করছিলেন। হঠাৎ দাঁড়িয়ে পড়ে বললেন, 8টা তো বাজে বাজে। আনন্দ কই? এখনো তো কারোর টিকি দেখতে পাচ্ছি না। আনন্দ বলে উঠল, আগে তিনি ঠিক 8টার সময় আসবেন বলেছেন। চন্দ্রবাবু বললেন, কি নাম বলেছিল? মোহনপুরের মহারাজ মহেন্দ্রনারায়ণ। আনন্দ বলল, আগে হ্যাঁ। চন্দ্রবাবু জিজ্ঞাসা করলেন, দেখতে কিরকম? আনন্দ বলল, দেখলেই মনে হয় সম্ভ্রান্ত ব্যক্তি। চন্দ্রবাবু আবার জিজ্ঞাসা করলেন, বয়স কত? আনন্দ বলল, বলা শক্ত স্যার, তবে এইটুকু বলতে পারি বয়সে তিনি যুবক নন। ঘড়ির দিকে তাকিয়ে চন্দ্রবাবু বললেন, 8টা বাজতে আর 1 মিনিট বাকি। এখনো মহারাজা বাহাদুরের দেখা নেই। আনন্দ, আমি কিন্তু 8টা বাজলেই চলে যাব। আমার অনেক কাজ। মহারাজা বাহাদুর যদি তার পরে আসেন, তুমি তার সঙ্গে কথাবার্তা কয়ো। জীবনে রাজা মহারাজা দেখেছি প্রায় 2 ডজন। কোনো মহারাজের জন্যেই আমি এখানে ধর্ণা দিয়ে বসে থাকতে রাজি নই। মহারাজদের চেয়ে আমি মহাশয়দের বেশি পছন্দ করি। ঘড়িতে ঢং ঢং করে 8টা বাজল। একতলা থেকে দোতলায় ওঠবার কাঠের সিঁড়ির ওপরে শোনা গেল না কারোর পায়ের শব্দ, কিন্তু দরজার সামনেই দেখা গেল মোহনপুরের মহারাজা মহেন্দ্রনারায়ণের মূর্তি। মহেন্দ্রনারায়ণের মূর্তির ভেতর দিয়ে প্রকাশ পাচ্ছিল এমন একটা আশ্চর্য ব্যক্তিত্বের ভাব যে চন্দ্রবাবু তাড়াতাড়ি মাথা হেঁট না করে প্রণাম না করে পারলেন না। মহেন্দ্রনারায়ণ ঘরের ভেতর এসে দাঁড়ালেন। চন্দ্রবাবু তাড়াতাড়ি একখানা চেয়ার এগিয়ে দিয়ে বললেন, আগে বসতে আজ্ঞা হোক। মহেন্দ্রনারায়ণ সেদিকে ভ্রুক্ষেপও করলেন না, দাঁড়িয়েই রইলেন। চন্দ্রবাবু বললেন, আপনি কি মোহনপুরের মহারাজা বাহাদুর? মূর্তিটি বলে উঠল, হ্যাঁ। চন্দ্রবাবু বললেন, শুনলুম আমার সঙ্গে মহারাজা বাহাদুরের কোনো দরকার আছে। এ প্রশ্নের জবাব না দিয়ে মহেন্দ্রনারায়ণ হাত তুলে আনন্দকে দেখিয়ে বললেন, তোমার ও লোকটি কি বিশ্বস্ত? চন্দ্রবাবু বললেন, আগে হ্যাঁ, অত্যন্ত বিশ্বস্ত। পরিচ্ছদের ভেতর থেকে একটা ছোট বাক্স বের করে মহেন্দ্রনারায়ণ বললেন, এই বাক্সটা নিয়ে ওকে কাছাকাছি কোনো জহরির কাছে যেতে বলো। ও যাচাই করে আসুক এই বাক্সের ভেতরে যা আছে তার দাম কত। বাক্সটা নিয়ে আনন্দ বেরিয়ে গেল। জহরির বাড়ি যেতে তার বেশিক্ষণ লাগলো না। পরিচিত জহরি। আনন্দ জহরিকে বলল, বাক্সটা খুলে দেখুন। বাক্সের ভেতরে ছিল নানা রকম রত্নখচিত অলংকার। জহরি সবিষয়ে বললে, আনন্দবাবু, এসব জড়োয়া গয়না কার? আনন্দ বলে উঠল, মোহনপুরের মহারাজার। জহুরি অবাক হয়ে বলল, আশ্চর্য, এরকম জড়োয়া গয়না একালে কেউ ব্যবহার করে নাকি? আনন্দ বলল, গয়নাগুলো কি ভালো নয়? জহুরি বলে উঠল,
ভালো নয় বলেন কি? এমন চমৎকার গয়না আজকাল দেখতে পাওয়া যায় না। এরকম গয়নার চলন ছিল সেই নবাবী আমলে। আনন্দ বলে উঠল, ওর দাম বলতে পারবেন? জহুরি বলল, নিশ্চয় পারবো। জহুরি গয়নাগুলো নিয়ে বেশ খানিকক্ষণ পরীক্ষা করে বলল, ভারী দামি গয়না দেখছি। আনন্দ জিজ্ঞাসা করল, কত দাম হবে? জহুরি বলল, 10 লক্ষ টাকার কম নয়। শুনে আনন্দের মাথা ঘুরতে লাগলো। 10 লক্ষ টাকার ভার বহন করে এখানে এসেছে সে, অথচ সে কিছুই অনুভব করতে পারেনি। 10 লক্ষ টাকা এত হালকা? ওদিকে আনন্দ ঘর থেকে বেরিয়ে আসবার পরেই মহেন্দ্রনারায়ণ গম্ভীর স্বরে বললেন, শোনো চন্দ্রমোহন, এখানে আজ আমার মিনিট কয়েকের বেশি থাকবার উপায় নেই। কিছুদিন আগে কলকাতার এক রঙ্গালয়ে তোমার ভ্রাতৃস্পুত্রীকে আমি দেখেছিলুম। তাকে আমি বিবাহ করতে চাই। চন্দ্রবাবু সচকিত চোখে মহারাজার মুখ পানে তাকালেন। কি বললেন বুঝতে পারলেন না। অদ্ভুত প্রস্তাব। মহারাজা অবচলিত কণ্ঠে বললেন, তুমি অবাক হচ্ছ কেন? আমার চেয়ে ধনী পাত্র পাবার আশা করো তুমি নাকি? চন্দ্রবাবু তখনও জবাব দিতে পারলেন না। কেবল ওই অদ্ভুত প্রস্তাব বা বিস্ময়ের জন্য নয়, আগন্তুককে দেখে তার বুকের ভেতর জাগ্রত হচ্ছে কেমন একটা অজ্ঞাত আতঙ্ক। সেখান থেকে তার পালিয়ে যাবার ইচ্ছে হলো, কিন্তু কেবল ভদ্রতার খাতিরে সেই ইচ্ছে দমন করলেন। অনেক কষ্টে শেষটায় তিনি বললেন, মহারাজা বাহাদুর, আপনার প্রস্তাব শুনে নিজেকে ভাগ্যবান বলে মনে করছি, কিন্তু লীলা বালিকা নয়। তার মত না নিয়ে আপনাকে কেমন করে কথা দেব? মহারাজা বললেন, চন্দ্রমোহন, আমাকে ছলনা করবার চেষ্টা করো না। আমি জানি তুমি লীলার একমাত্র অভিভাবক। তোমার অনুরোধ কিছুতেই সে অমান্য করবে না। মহারাজা সামনের দিকে 2 পা এগিয়ে এলেন। চন্দ্রবাবু সঙ্গে সঙ্গে 2 পা পিছিয়ে গেলেন। তার ভয় আরো বেড়ে উঠল। এই অদ্ভুত মূর্তির কাছে একলা থাকাও যেন বিপজ্জনক। তিনি মনে মনে প্রার্থনা করলেন, হে ভগবান, আনন্দকে অবিলম্বে আমার কাছে পাঠিয়ে দাও। মহারাজা অধীর কণ্ঠে বললেন, বলো, তোমার মত কি? চন্দ্রবাবু আমতা আমতা করে বললেন, কিন্তু মহারাজা, আপনার জাতি? বাধা দিয়ে মহারাজা বললেন, আমার জাতি? তুমি কি জানো না রাজা রাজরারা সব জাতিতেই বিবাহ করতে পারে? চন্দ্রবাবু বলল, কিন্তু। মহারাজা বলে উঠলেন, আর কোনো কিন্তু নয়। শোনো, সেই ছোকরা বাক্স নিয়ে ফিরে এলেই শুনবে তার ভেতরে কত লাখ টাকার জড়োয়া গয়না আছে। এই গয়না পাবে লীলা। তার ওপরে যৌতুক স্বরূপ আমি আরও 10 লক্ষ টাকা দেব। এরপরেও তোমার আপত্তি আছে? মহারাজা নিষ্পলক নেত্রে চন্দ্রবাবুর মুখের দিকে তাকালেন। চন্দ্রবাবুর মনে হলো সেই জ্বলন্ত দৃষ্টি যেন তার সমস্ত ইচ্ছাশক্তিকে হরণ করে নিচ্ছে। তার মুখ দিয়ে যেন ইচ্ছার বিরুদ্ধেই বেরিয়ে গেল, আমার কোনো আপত্তি নেই। এই সময় গয়নার বাক্স নিয়ে ফিরে এলো আনন্দ। তাকে দেখে চন্দ্রবাবু যেন মনের ভেতরে খানিকটা জোর পেলেন। ভাবলেন, আর একটু আগে ছোকরা যদি আসতো তাহলে আমি কথা দিতুম না। আনন্দ বললে, জহুরি বললে বাক্সের ভেতরে 10 লক্ষ টাকার গয়না আছে। মহারাজা বললেন, শুনলে? চন্দ্রবাবু নিজের মনকে এই ভেবে প্রবোধ দিতে চাইলেন, মহারাজা দেখতেও সুপুরুষ নন, বয়সেও নবীন নন, কিন্তু লীলা হবে মহারানী, আর সম্পত্তিও পাবে 20 লক্ষ টাকার। তার পক্ষে যেটা কল্পনাতীত। সুতরাং এমন বিবাহে সম্মতি দিলে আমার পক্ষে বিশেষ অন্যায় হবে না। চন্দ্রবাবু প্রকাশ্যে বললেন, কিন্তু আমার একটা আর্জি আছে। মহারাজা বললেন, বলো। চন্দ্রবাবু বললেন, বিবাহের আগে লীলার সঙ্গে আপনার পরিচয় করা উচিত। মহারাজা বলে উঠলেন, আজ আমার সময় নেই, কাল ঠিক সন্ধ্যে 8টার সময় তোমার বাড়িতে যাব। চন্দ্রবাবু বললেন, আমার ঠিকানা জানেন?
মহারাজা বলে উঠলেন, জানি, গয়নার বাক্সটা তোমার কাছেই রেখে গেলুম। চন্দ্রবাবু বলে উঠলেন, একটা রসিদ দিই। চলে যেতে যেতে মহারাজা বললেন, কোনো দরকার নেই, আমাকে ঠকাতে পারে এমন কোনো মানুষ আমি জানি না। চন্দ্রবাবুর মনে হলো ঘরের ভেতর থেকে বেরিয়ে গেল একটা অপার্থিব ছায়া। আনন্দ নিজের সন্দেহভাজনের জন্য আজও গিয়ে দাঁড়ালো জালনার ধারে। আজও মহারাজা বাহাদুরকে সদর দরজা দিয়ে বেরোতে দেখল না। ব্যাপারটা বড়ই আশ্চর্য, বড়ই অদ্ভুত, বড়ই ভয়ানক। কিন্তু সে মুখে কিছুই প্রকাশ করল না। আর এসব কথা নিয়ে আলোচনা করার মতন মনের অবস্থাও ছিল না তার। সে বুঝল তার সুখের মেঘে আগুন লাগতে আর দেরি নেই। যাকে কেন্দ্র করে তার ভবিষ্যতের সমস্ত আশা আকাঙ্ক্ষা বিকশিত হয়ে উঠছিল, এইবারে সে লীলাকে বিসর্জন দিয়ে দিতে হবে অশ্রু জলে। তবু সে স্বার্থপর হতে চায় না। লীলা যদি সুখী হয়, হোক, সে মোহনপুরের মহারানী। পরের দিন সন্ধ্যা ৮টার কিছু আগে চন্দ্রবাবু অতিথি সৎকারের জন্য আহার্যের আয়োজন করেছিলেন প্রচুর। ডিমের পরোটা, লুচি, পোলাও, মাংস, ৩ রকম মাছ, ৩ রকম নিরামিষ তরকারি, রুই মাছের ডিমের চাটনি, ইলিশ মাছের ডিম ভাজা, সন্দেশ, রসগোল্লা, দই, রাবড়ি, ছানার পায়েস, আরও কত কি। লীলা নিজের হাতে সারাদিন ধরে এইসব রেঁধেছে। যদিও এখনও সে জানে না যে যেই অতিথি আসছে তার সঙ্গে তার ভবিষ্যতের সম্পর্ক কি। আনন্দও তার কাছে কোনো কথা ভাঙেনি। নিজের দুঃখ সে পুষে রেখেছে নিজের মনের ভেতরেই। বোধহয় তার মুখেও মনের ছায়া পড়েছিল কিছু কিছু। কারণ লীলা মাঝে মাঝে প্রশ্ন করছে, আনন্দবাবু, আপনার মুখ আজ শুকনো দেখাচ্ছে কেন? আনন্দ সহাস্যে লীলার প্রশ্ন উড়িয়ে দিয়ে বলল, শরীরটা আজ তেমন ভালো নেই। ৮টা বাজল। সঙ্গে সঙ্গে বৈঠকখানার দরজার সামনে দেখা গেল মহারাজা মহেন্দ্রনারায়ণ বাহাদুরকে। চন্দ্রবাবুর বুকের কাছটা ধক করে উঠল। এমন অস্বাভাবিকভাবে মহারাজার আবির্ভাব তিনি প্রত্যাশা করেননি। মহারাজা আত্মপ্রকাশ করলেন যেন হাওয়ার ভেতর থেকেই। যদিও এমন চিন্তা হাস্যকর, তবু এই কথাই মনে হলো চন্দ্রবাবুর। কিন্তু বিস্মিত হলো না আনন্দ। সে এইটাই আশা করেছিল। মহেন্দ্রনারায়ণ দরজার কাছ থেকেই বললেন, আমার হাতে ৮ ঘন্টার বেশি সময় নেই, তোমার ভাতৃস্পুত্রী কোথায়? চন্দ্রবাবু বললেন, দোতলায়। মহারাজা বলে উঠলেন, তবে দোতলায় চলো। মনে রেখো, কাটায় কাটায় 8:30টার সময় আমাকে এখান থেকে চলে যেতে হবে। ভালো করে মহেন্দ্রনারায়ণের দিকে তাকিয়ে চন্দ্রবাবু কেমন যেন শিউরে উঠলেন। আনন্দের 2 চক্ষু হলো বিস্ফোরিত। মহেন্দ্রনারায়ণ আজ এসেছে পদস্থ সৈনিকের বেশে এবং তার সমস্ত মুখখানা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আর সে কি মুখ! মুখের রং একেবারে হলদে, আর তার মধ্যে রক্তের চিহ্ন মাত্র নেই। চোখের তারার ওপর ও নিচের দিকেও দেখা যাচ্ছে সাদা অংশ, যেন সে যেন কোনো উন্মাদগ্রস্তের চোখ। মাথায় লম্বা লম্বা রুক্ষ কটা চুল এসে পড়েছে কাঁধের ওপরে, যেন তৈলের সঙ্গে তার সম্পর্ক ঘুচেছে বহু কাল আগে। ওষ্ঠাধর কালো কুচকুচে, তাদের ঠেলে বাইরে বেরিয়ে পড়েছে দুপাশে 2টো সাপদের মতন হিংস্র হলদে রঙের লম্বা দাঁত। হঠাৎ দেখলে মনে হয় এ যেন অনেক দিন আগেকার গলায় দড়ি দিয়ে মরা মানুষের মুখ। কোনো দুষ্ট প্রেতাত্মা দেহের ভেতরে আশ্রয় নিয়ে মুখখানাকে জ্যান্ত করে রেখেছে কতকটা। মনের ভাব প্রাণপণে গোপন করে চন্দ্রবাবু বললেন, বেশ, আসুন মহারাজা বাহাদুর, আমরা দোতলাতেই যাই। সশব্দে ভারী ভারী পা ফেলে মহেন্দ্রনারায়ণ সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলেন, ঠিক যন্ত্রচালিত কোনো মূর্তির মতন, কিংবা যেন কোনো পুতুলকে চালনা করছে অদৃশ্য রজ্জুর সাহায্যে। উপরের ঘরে বসেছিল লীলা। মহেন্দ্রনারায়ণকে দেখেই সে চমকে আড়ষ্ট হয়ে কাঠের মতো হয়ে গেল। চন্দ্রবাবু বললেন, লীলা, ইনি হচ্ছেন মোহনপুরের মহারাজা বাহাদুর। লীলা নিজেকে সামলে নিয়ে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে 2 হাত জোর করে প্রণাম করলেন। মহেন্দ্রনারায়ণ প্রায় 8 মিনিট ধরে লীলার দিকে তাকিয়ে শুধু দাঁড়িয়েই রইলেন। তারপর হঠাৎ ফিরে পাশের ঘরের দিকে তাকিয়ে বললেন, চন্দ্রমোহন, একবার ওই ঘরে আমার সঙ্গে এসো।
চন্দ্রবাবু বললেন, যাচ্ছি মহারাজা বাহাদুর। আপনার যখন সময় নেই তখন তাড়াতাড়ি খাওয়ার ব্যবস্থাটা করে যাই। মহেন্দ্রনারায়ণ অত্যন্ত বিস্মিত স্বরে বললেন, খাবার? চন্দ্রবাবু বললেন, মহারাজা বাহাদুর, আপনাকে খাওয়াবার শক্তি আমার কোথায়? ওই সামান্য আয়োজন। মহারাজা বলে উঠলেন, সামান্য বা অসামান্য কোনো খাদ্যই আমি গ্রহণ করতে পারবো না। চন্দ্রবাবু বললেন, সে কি, লীলা এত কষ্ট করে রেঁধেছে? মহারাজা বলে উঠলেন, বাজে সময় নষ্ট করো না, পাশের ঘরে চলো। অগত্যা আর বাক্য ব্যয় না করে মহেন্দ্র নারায়ণকে নিয়ে চন্দ্রবাবু পাশের ঘরে গিয়ে ঢুকলেন। বললেন, এখন কি আদেশ বলুন? মহারাজা বললেন, এই নাও 10 লক্ষ টাকার নোট। লীলাকে আমি সঙ্গে নিয়ে মোহনপুরে ফিরে যেতে চাই। চন্দ্রবাবু বিস্ময়ে বলে উঠলেন, বিবাহ না করেই? মহারাজা বললেন, আমাদের বংশের নিয়ম, পাত্র রাজধানীতে নিয়ে গিয়ে পাত্রীকে বিবাহ করবে। চন্দ্রবাবু বলে উঠলেন, মহারাজার রাজ্যের কথা আমি জানি না, কিন্তু এদেশে ও নিয়ম অচল। মহেন্দ্রনারায়ণ সিধে হয়ে দাঁড়ালেন। মাথায় তিনি যেন উঁচু হয়ে উঠলেন আরও 1 ফুট। দীপ্ত চক্ষে চন্দ্রবাবুর দিকে তাকিয়ে গম্ভীর স্বরকে গম্ভীরতর করে বললেন, চন্দ্রমোহন, আমাকে তোমাদের দেশের নিয়ম মেনে চলতে হবে নাকি? লীলাকে আমার হাতে সমর্পণ করবে বলে তুমি কথা দিয়েছ, নিজের কথা রাখতে তুমি বাধ্য। কাল আমার সঙ্গে মোহনপুরে যেতে হবে, বুঝলে? সেই দীপ্ত দৃষ্টির মধ্যে ছিল কোনো জাদু। আবার চন্দ্রবাবুর মনে হলো তার সমস্ত ইচ্ছাশক্তি যেন বিলুপ্ত হয়ে গেল। সামনের মূর্তি যেন প্রভু, তিনি যেন গোলাম। মাথা নত করে বললেন, যে আজ্ঞে তাই হবে। কাল সকাল 10টার সময় সিপাহীদের সঙ্গে ডুলি আসবে। লীলা যেন প্রস্তুত হয়ে থাকে, তার সঙ্গে আর কেউ যেতে পারবে না। এই আমার আদেশ, তুমি কথা দিয়েছ, এ আদেশ অমান্য করে নিজের বিপদ ডেকে এনো না। মহেন্দ্রনারায়ণ হঠাৎ ঘর ছেড়ে বাইরে এবং তারপর বেরিয়ে গেলেন বাড়ির ভেতর থেকে। চন্দ্রবাবু আচ্ছন্নের মতো দাঁড়িয়ে রইলেন। লীলা ও আনন্দ সেই ঘরের মধ্যেই এসে ঢুকল। লীলা সভয়ে বলল, উফ, মহারাজের কি ভয়ঙ্কর চেহারা! চন্দ্রবাবু যেন স্বপ্নাবিষ্টের মতো বললেন, ভয়ঙ্কর চেহারা? লীলা শিউরে উঠে বললে, মা গো, তুমি লক্ষ্য করে দেখনি? মহারাজা যতক্ষণ এখানে ছিলেন একবারও তার চোখের পাতা পড়েনি, ঠিক যেন মরা মানুষের চোখ। আনন্দ বললে, আমি আর একটা ব্যাপার লক্ষ্য করেছি। শ্বাস প্রশ্বাসের জন্য জ্যান্ত মানুষের বুক ওঠানামা করে, কিন্তু মহারাজের বুক ছিল একেবারে স্থির, ঠিক যেন মরা মানুষের বুক। চন্দ্রবাবু বললেন, তোমরা ভুল দেখেছ, মরা মানুষ কখনো চলে ফিরে, কথা কয়? লীলা বললে, সে কথা সত্যি, কিন্তু আমি যদি একটি রাজ্য পাই, তাহলেও তোমার মহারাজা বাহাদুরকে আবার চোখে দেখতে আমি রাজি হব না। চন্দ্রবাবু শ্রান্ত স্বরে বললেন, আমি বললেও হবি না? লীলা আদর করে 2 হাতে তার গলা জড়িয়ে ধরে বললে, তুমি বললে সব পারি। চন্দ্রবাবু বলে উঠলেন, পারিস তো? লীলা বলে উঠল, হ্যাঁ জ্যাঠামশাই। চন্দ্রবাবু বললেন, তাহলে শুনে রাখ, এই মহারাজা বাহাদুরের সঙ্গেই তোর বিয়ে হবে, আমি কথা দিয়ে দিয়েছি। লীলা দারুণ বিস্ময়ে চমকে উঠল। চন্দ্রবাবু আবার বললেন, কাল সকাল 10টার সময় তোকে মোহনপুরে নিয়ে যাবার জন্য মহারাজার লোকজন আসবে, সঙ্গে আমরা কেউ থাকব না। তোর বিয়ে হবে মোহনপুরেই। তার মনে হলো কেউ যেন জোর করে তাকে বাধ্য করলে এই কথাগুলো উচ্চারণ করতে। লীলা চেয়ে রইল বিস্ফোরিত চোখে। চন্দ্রবাবু আবার বললেন, মহারাজা বাহাদুর তোর জন্য 20 লক্ষ টাকার সম্পত্তি আমার হাতে দিয়ে গিয়েছেন। লীলা কিছু বললে না, কেবল মাথা নত করলে। লীলা মোহনপুরে চলে গিয়েছে। তার অভাবে সমস্ত বাড়িখানা ঠেকছে ফাঁকা ফাঁকা। চন্দ্রবাবুর আর কিছু ভালো লাগে না, নিজেকে তার অপরাধী বলে মনে হয়। একজন অজানা, কেবল অজানা নয়, প্রাচীন বয়সী এবং ভয়াবহ রূপে কুৎসিত বিদেশির হাতে টাকার লোভে এমন করে লীলাকে সমর্পণ করা তার পক্ষে উচিত হয়নি কিছুতেই। জানি না তিনি লীলার চোখে হীন হয়ে পড়েছেন কতখানি।
কিন্তু লীলা তো কিছুই জানে না, তার কোনো উপায় ছিল না। মহেন্দ্রনারায়ণ নিশ্চয়ই মায়াবী, সে যখনই এসেছে তখনই কি মন্ত্রগুণে তাকে বশ করে ফেলেছে। তার সামনে তিনি হারিয়ে ফেলতেন নিজের সমস্ত নিজস্বতা। তার হাতে লীলাকে তুলে দিয়েছেন নিজের সম্পূর্ণ অজ্ঞাতসারি। লীলার সঙ্গে দেখা হলে এই সত্যটা তাকে বুঝিয়ে দিতে হবে। আনন্দও যেন মনমরা হয়ে আছে, সেই কথা বলাই বাহুল্য। চন্দ্রবাবুর বাড়িতেও সে খুব অল্পক্ষণই থাকে। চিত্রশালায় গিয়ে দিনের অধিকাংশ সময় সে কাজকর্মের মধ্যে ডুবে থেকে ভোলবার চেষ্টা করে লীলার অভাব। 3 দিনের কাজ সে শেষ করে ফেলে একদিনে। প্রায় 1 মাস কেটে গেল, লীলার কোনো খবর নেই। একদিন আনন্দকে ডেকে চন্দ্রবাবু বললেন, ব্যাপার বড় ভালো বুঝছি না। আনন্দ বলে উঠল, কি ব্যাপার? চন্দ্রবাবু বললেন, যাবার সময় লীলা বলে গিয়েছিল নিয়মিতভাবে চিঠিপত্র লিখবে, কিন্তু 1 মাসেও তার একখানা চিঠিও এলো না। এর কারণ কি? আনন্দ বলে উঠল, হয়তো তার অসুখ করেছে। চন্দ্রবাবু বললেন, আমারও সেই ভাবনাই হচ্ছে। এখন কি করা উচিত বলো দেখি। আনন্দ বললে, মোহনপুরে নিজে একবার যান না। চন্দ্রবাবু বলে উঠলেন, মহারাজা যদি অসন্তুষ্ট হন? আনন্দ জিজ্ঞাসা করল, কেন? চন্দ্রবাবু বললেন, আমি গরিব, তুচ্ছ পটো, সকলের সামনে আমাকে শ্বশুর বলে মানতে যদি তার মানে বাঁধে। আনন্দ বলল, তবুও আপনার যাওয়া উচিত। চন্দ্রবাবু বললেন, এ কথা ঠিক, লীলার প্রতিও তো আমার কর্তব্য আছে। বেশ আনন্দ, কালকেই আমি মোহনপুরে যাত্রা করব। কলকাতা থেকে মোহনপুর হচ্ছে প্রায় 200 মাইল। মোহনপুর হচ্ছে একটা ছোটোখাটো শহর। প্রধান রাজপথটি মাঝারি আকারের, সোজা চলে গিয়ে শেষ হয়েছে রাজবাড়ির ফটকের সামনে। ফটকের মুখে বন্দুক ঘাড়ে করে পাহারা দিচ্ছে সুসজ্জিত সিপাই। প্রকাণ্ড প্রাসাদ, মাঝখানে মস্ত গম্বুজ। চন্দ্রবাবু সিপাহীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, মহারাজা বাহাদুরের সঙ্গে দেখা হবে? সিপাহী বলে উঠল, ম্যানেজার বাবুকে জিজ্ঞাসা করুন। চন্দ্রবাবু জিজ্ঞাসা করলেন, তিনি কোথায়? সিপাহী বললেন, ওই যে এই দিকেই আসছেন। একটা প্রৌঢ় ভদ্রলোক রাজবাড়ির ভেতর থেকে বেরিয়ে আসছিলেন। চন্দ্রবাবু তাকে নমস্কার করলেন। ম্যানেজার বললে, মহাশয়ের কি চাই? চন্দ্রবাবু বলে উঠলেন, একবার মহারাজা বাহাদুরের সঙ্গে দর্শন প্রার্থনা করি। ম্যানেজার বললেন, আপনি কোথা থেকে আসছেন? চন্দ্রবাবু উত্তর দিলেন, কলকাতা থেকে। ম্যানেজার আবার জিজ্ঞাসা করলেন, আপনি মহারাজা বাহাদুরকে চেনেন? চন্দ্রবাবু বললেন, কিছু কিছু চিনি। ম্যানেজারবাবু বলে উঠলেন, কি সূত্রে তার সঙ্গে পরিচয় আপনার? চন্দ্রবাবু ভেবেছিলেন মহারাজার সঙ্গে তার আসল সম্পর্কের কথা বাইরের কারোর কাছে ভাঙবেন না, কিন্তু তখন তাকে বাধ্য হয়েই বলতে হলো, মহারাজা বাহাদুরের সঙ্গে তার ভ্রাতুষ্পুত্রীর বিবাহ হয়েছে। ম্যানেজার চমকিত চোখে চন্দ্রবাবুর মুখের পানে তাকালেন, বললেন, অসম্ভব। চন্দ্রবাবু আহত কণ্ঠে বললেন, কেন অসম্ভব কেন? আমার চেহারা হোমরা চোমরা নয় বলে আমার ভ্রাতুষ্পুত্রীও কি মহারাজের অযোগ্য? ম্যানেজার বলে উঠলেন, না মশাই, তা নয়, আমি সেই জন্য অসম্ভব বলছি না। চন্দ্রবাবু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তবে? ম্যানেজার বলে উঠলেন, আমাদের মহারাজা এখনো বিবাহ করেননি। এইবারে চন্দ্রবাবুর বিস্মিত হবার পালা। খানিকক্ষণ স্তব্ধ থেকে বললেন, এত বয়সেও তার বিবাহ হয়নি? আমাকে কি এই কথা বিশ্বাস করতে হবে? ম্যানেজার অবাক হয়ে বললেন, মশাই কি বলছেন? আমাদের মহারাজা নরেন্দ্র নারায়ণ এই সবে 23-এ পা দিয়েছে। চকিত স্বরে চন্দ্রবাবু বললেন, আপনাদের মহারাজা নরেন্দ্র নারায়ণ? ম্যানেজার বলে উঠলেন, হ্যাঁ, আমাদের মহারাজার তো এই নাম। চন্দ্রবাবু তখন ভাবলেন, তবে কি তিনি কলকাতায় গিয়ে নাম ভারিয়েছিলেন? ম্যানেজার বলে উঠলেন, কলকাতায় কতদিন আগে তার সঙ্গে আপনার দেখা হয়েছিল? চন্দ্রবাবু বললেন, মাসখানেক আগে। ম্যানেজার এইবারে হেসে বললেন,
মশাই কোনো জুয়াচোরের পাল্লায় পড়েছেন। আমাদের মহারাজা সবে গেল সপ্তাহে বিলেত থেকে ফিরেছেন। বিলেতে তিনি 8 মাস ছিলেন। চন্দ্রবাবুর মাথায় যেন বাজ ভেঙে পড়ল। তবে কি তিনি লীলাকে সমর্পণ করেছেন কোনো প্রতারকের কবলে? তবু তিনি একটা নতুন সম্ভাবনার ইঙ্গিত পেয়ে জিজ্ঞাসা করলেন, এখানে মহারাজা মহেন্দ্রনারায়ণ বলে কেউ আছেন? ম্যানেজার বলে উঠলেন, একালে নেই, সেকালে ছিলেন। চন্দ্রবাবু বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, মানে? ম্যানেজার বলে চলল, মহারাজা মহেন্দ্রনারায়ণ ছিলেন বর্তমান মহারাজার পিতামহ। 60 বছর আগে তার মৃত্যু হয়েছে। চন্দ্রবাবু সেইখানে দাঁড়িয়েই রইলেন, মন্ত্রাচ্ছন্ন স্তম্ভিতের মতন। তারপর তার মাথার ভেতর দিয়ে খেলে গেল এক ভয়াবহ সম্ভাবনার বিদ্যুৎ। তাড়াতাড়ি তিনি বললেন, মহেন্দ্রনারায়ণের কোনো প্রতিকৃতি আছে? ম্যানেজার হেসে বললেন, আপনি সন্দেহ ভঞ্জন করতে চান? বেশ, আসুন। রাজবাড়ির বৈঠকখানায় মহারাজার পূর্বপুরুষদের অয়েল পেন্টিং আছে। প্রকাণ্ড বৈঠকখানা, রাজকীয় ঐশ্বর্যে পরিপূর্ণ। দেওয়ালে দেওয়ালে বড় বড় নতুন ও পুরাতন মূর্তিচিত্র। একদিকে অঙ্গুলি নির্দেশ করে ম্যানেজার বললেন, ওই দেখুন মহারাজা মহেন্দ্রনারায়ণকে। শুনেছি তার মৃত্যুর 3 দিন আগে ছবিখানা আঁকা হয়। তিনি হঠাৎ মারা যান জলে ডুবে। তার দেহ খুঁজেও পাওয়া যায়নি। কিন্তু এইসব কথা চন্দ্রবাবুর কর্ণে প্রবেশ করছিল না। প্রায় বাহ্য বাক্যহীন হয়ে তিনি চিত্রাঙ্কিত মহেন্দ্রনারায়ণের মুখের দিকে তাকিয়েছিলেন নিষ্পলক নেত্রে। এই তো লীলার স্বামী মহেন্দ্রনারায়ণ। তবে কি দেখছেন? তবে তিনি দেখেছেন এক অপার্থিব মৃত মুখ। আর এ মুখ হচ্ছে জীবন্ত মানুষের। আকাশ পাতাল তফাত, কিন্তু মুখ এক। চন্দ্রবাবুর মনে হলো ছবির মহেন্দ্রনারায়ণ যেন তার দিকে তাকিয়ে ক্রূর উপহাসের হাসি হাসলেন। ম্যানেজার তার গায়ে হাত দিয়ে বললেন, মশাই, সাড়া দেন না কেন? এখন আপনার সন্দেহ মিটল তো? সুপ্ত থিত্তের মতন চন্দ্রবাবু বললেন, কি বলছেন? হ্যাঁ, 1 মাস আগে এই মূর্তি আমার বাড়িতে গিয়েছিল। ম্যানেজার এবার বলে উঠলেন, পাগলের মতো প্রলাপ বকবেন না। চন্দ্রবাবু হা হা করে হেসে উঠলেন, পাগল এখনো হইনি, এইবারে হব। বলতে বলতে তিনি অবশ হয়ে বসে পড়লেন গৃহতলে। রাত 9টার সময় চন্দ্রবাবু শেষ আহার করতেন। সেই দিন আনন্দের সঙ্গে তিনি আহারে বসেছিলেন। গতকল্য তিনি মোহনপুর থেকে কলকাতায় ফিরেছেন। তার মুখ থেকে সব শুনেছে আনন্দ। দুজনের মনের অবস্থা ভালো নয়। কথা নেই কারোর মুখে। হঠাৎ সজোরে বেজে উঠল সদর দরজার কড়াজোড়া। তারপর হল দরজা খোলার শব্দ। চন্দ্রবাবু বিরক্ত কণ্ঠে বললেন, বেয়ারা, কেন দরজা খুলে দিলে? এত রাত্রে কে আবার জ্বালাতে এলো? সিঁড়ির ওপরে লঘু পদের দ্রুত শব্দ শোনা গেল। তারপরেই ছুটে ঘরের ভেতর ঢুকে এলো লীলা। কিন্তু কি মূর্তি, কি বেশ! এলোমেলো এলানো চুল, যেন তেলের জলের সঙ্গে বহু কালের সম্পর্ক নেই তার। অসম্ভব আতঙ্কে চোখ দুটো যেন বাইরে বেরিয়ে আসতে চাইছে। গাল দুটো যেন গেছে ভেতরে বসে, এবং থরথর করে কাঁপছে সারা গা। ধুলো কাদা মাখা পরনের কাপড়টার পাট নেই, জায়গায় জায়গায় ছেঁড়া, এবং সেখানা হচ্ছে সেই কাপড় যা পরে সে গিয়েছিল মোহনপুরে। মাটির ওপর ধপাস করে বসে পড়ে লীলা চেঁচিয়ে উঠল, জল জল, নইলে এক্ষুনি বুক ফেটে যাবে আমার। আনন্দ তাড়াতাড়ি জল এনে দিলে। সে একসঙ্গে ঢক ঢক করে 3 গ্লাস জল খেয়ে ফেলল, যেন তার নির্জল মরুযাত্রীর তৃষা। আবার সে চেঁচিয়ে উঠল, খাবার খাবার, নইলে আমি মরে যাব। চন্দ্রবাবু নিজের খাবারের পাত্রগুলো তক্ষুনি ঠেলে দিলেন তার দিকে। সে 2 হাতে গোগ্রাসে খাবারগুলো মুখে তুলে খেয়ে ফেলল, কিন্তু মিটল না তার ক্ষুধা। নিজেই হুমড়ি খেয়ে আনন্দের খাবারের পাত্রগুলো টেনে নিয়ে 2 হাতে আরম্ভ করল খেতে, যেন তার দুর্ভিক্ষের ক্ষুধা।
চন্দ্রবাবু নির্বাক বিস্ময়ে লীলার প্রকৃতি বিরুদ্ধ এই অস্বাভাবিক আচরণ লক্ষ্য করতে লাগলেন, সঙ্গে আনন্দও। পানাহার শেষ করেই সে ভীত স্বরে বলে উঠল, সব কথা পরে হবে। যদি আমাকে বাঁচাতে চাও শিগগিরই একজন ওঝা ডেকে আনো। একটুও দেরি করো না, একটুও না। আনন্দ ওঝা ডাকতে ছুটল। সেই পাড়াতেই এক বিখ্যাত ওঝার বাড়ি ছিল। মিনতি ভরা কণ্ঠে লীলা বললে, জ্যাঠামশাই, তোমার দুটো পায়ে পড়ি, এ ঘরে আমাকে একলা ফেলে যেও না। চন্দ্রবাবু বললেন, যাব না মা, যাব না, আমি তোর কাছেই থাকব। লীলা বলে উঠল, হ্যাঁ, আমার কাছেই থাকো, একলা হলেই আবার আমি মরব। চন্দ্রবাবু বললেন, তোর কথার মানে বুঝতে পারছি না। আগেই বলেছি, এ ঘরের মাঝের এক দরজা দিয়ে পাশের ঘরে যাওয়া যায় এবং দেখাও যায় তার ভিতরটা। সেই দিকে তাকিয়েই আতকে লীলা অতি আর্তস্বরে আবার চিৎকার করে উঠল, ওগো, সে এসেছে, সে এসেছে। চন্দ্রবাবু সবিস্ময়ে বললেন, কে এসেছে রে? লীলা ভয়ে বলে উঠল, সে, তার নাম নেই, তার দেহ নেই, কিন্তু সে আছে। জ্যাঠামশাই, জ্যাঠামশাই, তুমি কি পচা মরার দুর্গন্ধ পাচ্ছ না? চন্দ্রবাবু ভয় পেয়ে বললেন, কই, পাচ্ছি না তো। লীলা বলে উঠল, কিন্তু আমি পাচ্ছি, আমাকে সে ঠকাতে পারবে না। চন্দ্রবাবু বলে উঠলেন, তুই কার কথা বলছিস মা? লীলা আবার বলে উঠল, সে আমাকে আবার নিয়ে যেতে এসেছে। চন্দ্রবাবু জিজ্ঞাসা করলেন, সে কোথায়? আঙুল দিয়ে পাশের ঘর দেখিয়ে কাঁদন ভরা গলায় লীলা বললে, ওইখানে, ওই যে দাঁড়িয়ে আছে, আমি ওকে স্পষ্ট দেখতে পাচ্ছি। উফ! পাশের ঘরের দিকে স্ত্রোত্ত চক্ষে তাকালেন চন্দ্রবাবু। হ্যাঁ, ওখানে সুদীর্ঘ ছায়ার মতন কি একটা দেখা যাচ্ছে বলেই বোধ হচ্ছে। তারপর ভালো করে দেখে বুঝলেন তার চোখের ভ্রম, ওপর থেকে সমুজ্জ্বল আলোর আধার ঝুলছে। ছায়া বা কায়া কোনো কিছুই নেই ওখানে, ঘর খালি। বললেন, তুই ভুল দেখেছিস মা লীলা, ও ঘরে কেউ নেই। দুই বাহু দিয়ে চন্দ্রবাবুকে জড়িয়ে ধরে লীলা আকুল স্বরে বললে, আছে, আছে, আমি ওকে স্পষ্ট দেখতে পাচ্ছি, ও আমাকে আবার নিয়ে যাবে। তুমি যদি একবার ছেড়ে যাও, ও আবার আমাকে নিয়ে যাবে। এমন সময়ে ওঝাকে সঙ্গে করে আনন্দ পাশের ঘরে এসে দাঁড়ালো। ওঝা ভেতরে এসেই বলল, আমি এই ঘরে কোনো দুষ্ট আত্মাকে অনুভব করছি। হ্যাঁ, কোনো সন্দেহ নেই, দুষ্ট আত্মা, পিশাচ, পিশাচ। রাজা নলের দেহে যেমন শনি ঢুকেছিল, সেও তেমনি কোনো মানুষের মৃতদেহের মধ্যে ঢুকে পৃথিবীর ওপর অত্যাচার করে বেড়ায়। ভীষণ পিশাচ। আমাকে আগে এই ঘরে বসেই কাজ আরম্ভ করতে হবে। আনন্দ ভীত ও সন্দিগ্ধ নেত্রে পাশের ঘরে দাঁড়িয়ে চারিদিকে ফিরে ফিরে তাকাতে লাগলো, কিন্তু সন্দেহ করবার মতন কোনো কিছুই দেখতে পেল না। অথচ এইটুকু অনুভব করতে পারল, ঘরের ভেতরে সে এবং ওঝা ছাড়া অন্য কোনো হিংস্র ভয়ানকের অস্তিত্ব আছে। উত্তেজনার পর উত্তেজনায় চন্দ্রবাবুর দেহ ক্রমেই নেতিয়ে পড়ছিল, কিন্তু সেই অবস্থাতেই ওঝার কথা শুনে রোমাঞ্চিত হয়ে উঠল তার সর্বাঙ্গ। লীলার চোখের সামনে কি দেখতে পাচ্ছিল তা সেই জানে, কিন্তু এইবারে দুই চক্ষু দেওয়ালে ঠেসান দিয়ে এলিয়ে পড়ল। ওঝা মাটির ওপরে আসনে বসে পড়ে মন্ত্র উচ্চারণ করতে লাগলো, এবং ঠিক সেই মুহূর্তেই ঘরের ভেতরে এসে ঢুকলো একটা প্রবল দমকা হাওয়া। সঙ্গে সঙ্গে ছাদ থেকে বিলম্বিত আলোটা হলো নির্বাপিত। ওঝা চিৎকার করে বললে, আলো, আলো, শিগগিরই একটা আলো আনো। অন্ধকারে ফুটে উঠেছে দুটো মারাত্মক দীপ্ত চক্ষু। এখনই সর্বনাশের সম্ভাবনা, শিগগিরই আলো, আলো, আলো আনো। চন্দ্রবাবু আত্মহারার মতন এক লাফে উঠে দাঁড়িয়ে টেবিলের ওপর থেকে আলোটা তুলে ও ঘরের দিকে ছুটে গেলেন। লীলা তীক্ষ্ণ স্বরে কেঁদে উঠে বললে, জ্যাঠামশাই, যাবেন না, যাবেন না, আমাকে একলা ফেলে যাবেন না জ্যাঠামশাই। চন্দ্রবাবু বলে উঠলেন, আমি তোর সামনেই আছি মা, আলোটা ও ঘরে রেখেই আবার তোর পাশে এসে বসবো। বলতে বলতেই চন্দ্রবাবু পাশের ঘরে গিয়ে আলোটা মেঝের ওপর বসিয়ে দিয়েই আবার এ ঘরে ফিরে আসবেন।
এমন সময় আচম্বিতে মাঝের দরজাটা বন্ধ হয়ে গেল সশব্দে। পর মুহূর্তে লীলার কণ্ঠে জাগল পরিত্রাহী চিৎকারের পর চিৎকার। চন্দ্রবাবু পাগলের মতন মাঝের দরজার উপরে ঝাঁপিয়ে পড়লেন। আনন্দ ওঝাও যোগ দিল তার সঙ্গে। ও ঘরের মধ্যে লীলার বিষম চিৎকার ও ব্যাকুল ক্রন্দন আরও বেড়ে উঠল। কিন্তু তিনজনের সমবেত শক্তিও দরজার পাল্লা দুখানাকে এক চুল ফাঁক করতে পারল না। তারপরে একেবারে স্তব্ধ হয়ে গেল লীলার কণ্ঠস্বর। ও ঘরের বারান্দার দিকে একটা দরজা খোলার শব্দ হলো এবং তারপরে আকস্মাৎ খুলে গেল মাঝের ঘরের বন্ধ দরজাটা। যারা প্রাণপণে দরজা ঠেলছিল তারা সকলেই টাল সামলাতে না পেরে খোলা দরজার ভেতর দিয়ে ও ঘরের মেঝের ওপর গিয়ে হুড়মুড়িয়ে পড়ে গেল। আলো এনে দেখা গেল ঘরের মধ্যে কেউ নেই। আনন্দ বারান্দায় যাবার খোলা দরজা দিয়ে ছুটে গেল বাইরে। সেদিন উঠেছিল প্রতিপদের চাঁদ, চারিদিক করছে ধপধপ। বারান্দার তলাতেই একটা ছোট্ট রাস্তা, তারপরেই একটা পুষ্করিণী এবং তার ঘাট ভাঙা। সেই ভাঙা ঘাটের সামনে পুষ্করিণীর খানিকটা জল ঘুরছিল চক্রের পর চক্র দিয়ে, যেন এইমাত্র সেখানে কোনো ভারী জিনিস পড়েছে কিংবা কেউ ঝাঁপ খেয়ে অতলে তলিয়ে গিয়েছে। তারপর কেটে গেছে 12 বছর, অর্থাৎ 1 যুগ। দেবতারা নাকি অমর, তাদের কথা বলতে পারি না, কিন্তু মানুষের পৃথিবীতে 1 যুগ বড় অল্পকালের কথা নয়। 12 বছর পরে লীলাকে না ভুললেও তার অভাব আনন্দকে আর তেমনভাবে আঘাত দেয় না। চন্দ্রবাবু পরলোকে, নিজের সম্পত্তি তিনি দান করে গিয়েছেন আনন্দকেই, এবং আনন্দও এখন একজন ভারত বিখ্যাত চিত্রকর। তার খ্যাতি হয়েছে চন্দ্রবাবুর চেয়েও বেশি। সেদিন আনন্দ চিত্রশালায় বসে নিজের মনে কাজ করছেন। এমন সময় একটি ভদ্রলোক এসে উপস্থিত হলো। আনন্দ মুখ তুলে তার দিকে তাকিয়ে রইল জিজ্ঞাসু চোখে। আগন্তুক বললেন, আমি মোহনপুরের মহারাজা নরেন্দ্রনারায়ণের প্রাইভেট সেক্রেটারি। মোহনপুর? স্মৃতিবীণার একটা পুরাতন তার নতুন করে বেজে উঠল অনেক দিন পরে। বাইরে কোনো রকম চাঞ্চল্য প্রকাশ না করে আনন্দ জিজ্ঞাসা করলে, আমার কাছে কি দরকার? সে বলে উঠল, মহারাজা বাহাদুরের একখানা তৈলচিত্র আঁকবার জন্য আপনি মোহনপুরে যেতে পারবেন? পারিশ্রমিক যা চাইবেন পাবেন। আনন্দ সম্মতি জানালে। সে বলে উঠল, কবে যেতে পারবেন? আনন্দ বলল, আগামী রবিবার। যথাসময়ে আনন্দ মোহনপুরে গিয়ে হাজির হলো। বৈঠকখানায় বসেছিল রাজা বাহাদুর, অতি সদালাপী লোক। তার সঙ্গে কথা কইতে কইতে হঠাৎ আনন্দের দৃষ্টি পড়ল মহেন্দ্রনারায়ণের প্রকাণ্ড তৈলচিত্রের ওপরে। মহারাজের কি একটা প্রশ্নের জবাব দিতে দিতে সে একেবারে থেমে গেল। বিস্ফোরিত নয়নে আড়ষ্ট হয়ে তাকিয়ে রইল ছবিখানার দিকে। তার মনে হলো ছবির মুখ যেন তাকে দেখেই নির্দয় ব্যঙ্গ ভরা হাসি হাসছে। মহারাজা বিস্মিত হয়ে বললেন, মনে হচ্ছে আমার পিতামহের ছবি দেখে আপনি ভয় পেয়েছেন। কেন বলুন দেখি? আনন্দ তাড়াতাড়ি নিজেকে সামলে নিল। সন্ধ্যার পর বেরিয়ে আনন্দ বাসার দিকে ফিরছে। মোহনপুর এবং তার আশেপাশে দেখবার কিছুই নেই, বন, মাঠ আর নদী ছাড়া। তখন চাঁদ উঠেছিল, খণ্ডচাঁদ। অন্ধকার একটুখানি পাতলা হয়েছিল বটে, কিন্তু ভালো করে নজর চলে না। তার উপরে আনন্দ যেখান দিয়ে আসছিল সেইখানে পথের দুধারে দাঁড়িয়ে বড় বড় গাছের পর গাছ সৃষ্টি করেছে অন্ধকার আর অন্ধকার। তফাতে দেখা যাচ্ছে একটা আলো। খানিক গিয়ে আনন্দ দেখল আলো হাতে দাঁড়িয়ে আছে একটা মূর্তি। আরও এগিয়ে বুঝল মূর্তিটা স্ত্রীলোকের। কাছে এসে দেখলে লীলার মূর্তি। নিজের চোখকে আনন্দ বিশ্বাস করতে পারল না। চমৎকৃত হয়ে দাঁড়িয়ে রইল, 2 চক্ষু বিস্ফোরিত। লীলা নীরবে হাসলে, অতি মৃদু করুণ হাসি। আনন্দ বললে, লীলা তুমি? ওষ্ঠা ধরে তর্জনী রেখে লীলা কথা কইতে বারণ করলে আনন্দকে। তারপর ইশারা করে বললে আনন্দকে তার সঙ্গে সঙ্গে যেতে। তারপর সে অগ্রসর হলো।
লীলা পেছনে পেছনে যেতে যেতে তার হাতের লণ্ঠনের আলোতে আনন্দ এটাও লক্ষ্য করল আজও সে পরে আছে সেইখানা কাপড় যা পরে যাত্রা করেছিল মোহনপুরের দিকে। বন এত নিস্তব্ধ যে একটা ঝিঝি পোকাও ডাকছে না, গাছের একটা পাতার শব্দও হচ্ছে না। মরে গিয়েছে পৃথিবী, এটা যেন ইহলোক নয় পরলোক। বন শেষ, নদীর ধার, কিন্তু জলকলরল শোনা যায় না। মরা চাঁদের আলো, বাতাসের দম বন্ধ। একখানা পুরনো বাড়ির খানিকটা ভেঙে পড়েছে, খানিকটা দাঁড়িয়ে আছে। লীলা তার ভেতরে গিয়ে ঢুকল। একখানা মস্ত ঘর, তার মধ্যে গিয়েই দাঁড়ালো লীলা আর আনন্দ। ঘরের মাঝখানে রয়েছে প্রকাণ্ড পালঙ্ক, চারধার তার মশারি দিয়ে ঘেরা। মৌন মুখে ধীর পদে এগিয়ে গিয়ে লীলা মশারির কাপড় টেনে তুললে। খাটের উপর একধারে সিধে হয়ে বসে আছে মোহনপুরের মহারাজা মহেন্দ্রনারায়ণের বিভীষণ মূর্তি। বিকট চিৎকার করে আনন্দ মূর্ছিত হয়ে পড়ল। পরদিন প্রভাতে নদীর ধারে মোহনপুরের শ্মশানে আনন্দকে পাওয়া গেল। তখনও তার মূর্ছা ভাঙেনি। তার কাছে ছিল একটা সেকেলে লণ্ঠন। সমাপ্ত। এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা কী ধরনের গল্প শুনতে চান তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার নতুন নতুন গল্পের আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্লিজ দাবিয়ে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী গল্পে। ধন্যবাদ।